আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা 12.3-এর 7 নাম্বার অঙ্কটা সমাধান করব এবং ঠিক আগের অঙ্কগুলোর মতোই এক্ষেত্রেও কী করব, প্রথমে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই ম্যাথের সমাধানটা কত। আমাকে এই চ্যাপ্টারে বলেছে লেখচিত্রের সাহায্যে সমাধান করা, মানে এই সমীকরণ দুইটাকে যদি আমরা লেখচিত্রে প্রকাশ করি তাহলে দুইটা সরলরেখা তৈরি হবে। দুইটা সরলরেখা যেখানে একে অপরকে ক্রস করবে, ছেদ করবে, সেটা হলো তার সমাধান বিন্দু। তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমরা দুটো টেবিল তৈরি করি। আমি একটা টেবিল তোমাকে দেখাচ্ছি যে এই যে একটা টেবিল আছে, এই টেবিলটাতে আমাদের 3টা বিন্দু আছে, 4টা বিন্দু আছে। এখন আমি ধরলাম এটা লিখি নেই, এই যে 3টা নিলাম অথবা 4টাই লিখছি বা 10টাই লিখছি, এর মধ্যে আসলে কি কোনোটা সমাধান? যদি সমাধান না হয় তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটা রেখাগুলা আঁকার পরে দুইটা যেখানে ছেদ করেছে সেটা গ্রাফ পেপার দেখে দেখে খুঁজে বের করতে হবে কোথায়। সেক্ষেত্রে তোমার অন্তত কিছু সময় তো ব্যয় হবেই। পাশাপাশি যদি কখনো এক্স্যাক্ট ঘরে না মিলে, আমাদের সাধারণত লেখচিত্রের যে বর্গঘরগুলো আছে, বর্গঘরগুলো যেরকম হয়, যে ধরলাম এটা একটা বর্গঘর, তো বর্গঘরের ধরো এরকম জায়গায় একটা ছেদ করলো, তাহলে এই যে বিন্দুটা, তুমি মোবাইলটা জুম করে দেখো এই বিন্দুটা আসলে কত। আমাদের যদি এইটা হয় 3, এইটা যদি হয় 4, এইটা যদি মনে করো যে ওয়াইয়ের দিকে কোনো একটা ভ্যালুই হোক, তো এক্স বরাবরই যে বিন্দুটা আছে সেটা আমাদের কত, 0.7, 0.6, 0.8, কত, এইগুলো বোঝাটা অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। সেই জন্য আমরা কি করি, আমরা ক্যালকুলেটর ইউজ করে প্রথমে অ্যান্সারটা বের করে রাখি। এতে সুবিধা দুইটা, যে আমাদের এই যে বিন্দুগুলা 2 এর জন্য কত হয় সেটা আমাকে ক্যালকুলেটরে হিসাব করে দেখতে হয়। তো এই হিসাবটা করতে হবে না, আমরা অটোমেটিক একটা পেয়ে যাব যেটা দুইটা টেবিলে ইউজ করতে পারবো। আর পাশাপাশি আরেকটা কি, ম্যাথ করা শেষে অ্যান্সারটা কত, অ্যান্সারটা দেখার জন্য গ্রাফ পেপার এরকম করে গুনতে হবে না, এবং সেটা যদি এরকম ঝামেলাপূর্ণ কোনো জায়গায় মিলে সেক্ষেত্রে আমাকে কনফিউজড হওয়ার দরকার নেই। আর তাছাড়া তুমি যদি এরকম করে নর্মালি করো, সেক্ষেত্রে সমাধান যদি কখনো এরকম জায়গায় যায়, তোমাকে পুনরায় প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণ যে কোনো একটা পদ্ধতিতে সমাধান বের করতে হবে, এবং পাশাপাশি অথবা ক্যালকুলেটর বের করে তোমাকে মানটা করতে হবে। তো এই টাইম কিলটা আমরা করবো না, আমরা শুরুতেই প্রত্যেকটা ম্যাথের জন্য টাইম সেভ করার জন্য আর একটু রিল্যাক্স মুডে করার জন্য প্রথমে আমরা অ্যান্সারটা বের করে রাখবো। অ্যান্সার বের করার জন্য প্রথমে মুড প্রেস করবে, মুড প্রেস করতে করতে ক্যালকুলেটরের মডেল অনুসারে ইকুয়েশন আসবে। এখানে যেমন আমার কাছে যে মডেলটাতে আছে সেই ইকুয়েশন, সরাসরি ইকুয়েশন আসছে, 1 প্রেস করলাম। আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটা হলো আমাদের দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ। দুই চলক বিশিষ্ট সমীকরণের জন্য আমরা এখানে আননোনকে দিব হলো 2। এই যে আমাদের ভ্যারিয়েবল কয়টা আছে, 2, x y দুইটা, সেজন্য আমরা 2 প্রেস করলাম। এরপরে তুমি দেখবে তোমার ক্যালকুলেটরে a1 b1 c1 চলে আসছে। a1 মানে কত, আমরা কিন্তু একটা কথা বলেছি যে আমাদের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের আদর্শ রূপটা কি, সেটাকে আমরা বলতাম যেটা হলো ax প্লাস by প্লাস সি ইকুয়াল 0, এরকম একটা কথা বলতাম। তো এই যে কথাটা বলতাম, এই মানটার জন্য আমরা কি করব, এক্স এর সাথে যে থাকবে সে এ, ওয়াই এর সাথে যে থাকবে সে বি, যে কনস্ট্যান্ট সে হলো সি, এবং আমাদের রাইট সাইডে 0ই হতে হবে। তার মানে এই জায়গায় যে সমীকরণটা আছে, এই সমীকরণটা অ্যাকচুয়ালি আমরা এরকম চিন্তা করব, 3x প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল 0। তোমার লেখার দরকার নাই আপাতত, কারণ আমরা শুধুমাত্র এই 4টা এই পাশে মাইনাস হবে, এই সিম্পল জিনিস আমরা দেখেই বুঝতে পারি। তো এই বিন্দুগুলো বসাবো, এ মানে কি এক্স এর সহগ, তাহলে এই ম্যাথে এ মানে হলো 3, আমি 3 লিখে আমি এখানে ইকুয়াল দিলাম। বি মানে কত, বি মানে 2 লিখে আমি ইকুয়াল দিলাম। বাট সি মানে হলো -4, তাহলে মাইনাস আগে দিব, তারপরে 4 দিব, তারপরে ইকুয়াল দিলাম। দেখো 3টা প্রেস করার পরেই এ বি সির পরে ডি আসে নাই, সরাসরি আবার A2 চলে আসছে, মানে এটা হলো 2 নাম্বার সমীকরণের যে ভ্যালুগুলো আছে সেগুলো বসাতে হবে। এখানে আছে কত, 3 -4, এই 1টাকে এই পাশে নিলে -1, তাহলে প্রথমে 3 দিয়ে ইকুয়াল দিব, তারপরে আমাদের -4 দিয়ে আমি ইকুয়াল দিব, এরপরে আমি দিব হলো কত, -1 দিয়ে ইকুয়াল দিব। তাহলে এইবার আমি দেখতে পাচ্ছি আমাদের x1 একটা 1 আসছে, একটা 0.5 আসছে, এরকম আমাদের যে রেজাল্ট আসবে সেই মানটা আমরা লিখব, একটা 1 একটা আমাদের 0.5। এই মানগুলো আমরা আমাদের যে ইটা আছে, ওই বিন্দুটা আছে, সেই বিন্দুতে আগেই লিখে নিব। তাহলে খেয়াল রেখো, আমরা কিন্তু মান যেটা পেয়েছিলাম x ইকুয়াল 1 আর y ইকুয়াল আমাদের 0.5 অর্থাৎ হাফ। তবে এক্ষেত্রে কিন্তু আমাদের মাইনাস আসলে প্লাস নিতে হবে, প্লাস আসলে মাইনাস নিতে হবে, এই মানটা আমরা আপাতত মনে রাখলাম। এবার আমাদের ধারাবাহিক কাজগুলো শুরু হোক। প্রথমে আমরা কাজটা করব হলো সমীকরণ 1 নিয়ে। সমীকরণ 1টাতে আমাদের যাই থাক, আমি ফাইনাল এখানে শুধু বের করব হলো শুধুমাত্র y এর মান। তাহলে এখানে আছে 3x, তারপরে প্লাস 2y ইকুয়াল 4। আমি যদি এই সমীকরণটাকে শুধুমাত্র y এর ভ্যালুটা বের করি, y-কে যদি রেখে দিই তাহলে কি হবে, 4 - 3x, 3x শিফট হয়ে চলে গেল, শুধু y দরকার, তাহলে y ইকুয়াল কত হবে, y ইকুয়াল হবে 4 - 3x ডিভাইডেড বাই 2। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমি x এর, আমরা দেখো এখানে বলে নিয়েছি সমীকরণটিতে x এর সুবিধা মতো কয়েকটি মানের জন্য y এর অনুরূপ মান বের করি। সুবিধা মতো মানে কি, আমাদের সুবিধা দুইটা,
প্রথম সুবিধা, ক্যালকুলেটরে আমরা যে মানটা বের করেছি ওই মানটা আগে ইউজ করব, ওইটা ইউজ করবোই, কারণ ওটার সুবিধা দুইটা, একদিকে ক্যালকুলেশন করার দরকার নাই, আর একদিকে আমাদের রেজাল্ট আবার ওইটাই চলে আসবে। তো সেই জন্য আমরা এই চার্ট করার জন্য আমরা ওই মানটা নিব যেটা আমাদের ক্যালকুলেটরে আসছিল। তো এইটা আমরা প্রথমেই লিখে রাখলাম যে আমাদের +1 জন্য আমাদের একটা হাফ আসবে। তোমাদের ক্যালকুলেটরে কিন্তু নেগেটিভ আসলে পজিটিভ নিবে, পজিটিভ আসলে নেগেটিভ নিবে, এটা একটা আসলো। এর পাশাপাশি কি হবে, বাকি মানগুলো, ধরো আমি একটা মান নিচ্ছি, কেমন, আমি একটা 1 যদি নেই, তাহলে 1টা নিলে কেমন হচ্ছে, এখানে আমি লিখতে পারি যে 4 - 3 × 1 / 2, মানে রেজাল্টটা আসবে হলো 1 / 2। এই যে রেজাল্ট আসছে সম্পূর্ণ ঠিক একটা মান, এই মানটা বসালে রেজাল্টও মিলবে, এই মানটা কোনো সমস্যাও নাই। কিন্তু যখন ভগ্নাংশ আসে, এই ভগ্নাংশের মানগুলো বসানো, হিসাবগুলো করতে একটু ঝামেলা হয়, আর বিন্দুগুলো বসাতেও একটু ঝামেলা হয়। আর কখনো যদি ভগ্নাংশগুলো বেশি দশমিকের পরে বেশি ঘর চলে আসে, তো সেক্ষেত্রে সমস্যাটা আরও বেশি হয়। এই জন্য আমরা এই সুবিধা মতো মানে হলো এমন কিছু মান নিব যে মানগুলোর জন্য আমাদের ভগ্নাংশ আসে না। তাহলে ভগ্নাংশের জন্য আসে না, যেমন আমি এখানে যদি -2 বসাই, তাহলে কত আসবে, 4 - 3 × -2 / এখানে হলো 2। তো এখানে 4টা তো 4ই থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে 3, এখানে হবে 6 / 2, 6 × 4 = 10, তাহলে হবে হলো আমাদের 5। তা আমি এই -2 এর জন্য 5 এটা লিখে রাখলাম। একইভাবে প্রত্যেকটাই এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে 0-র জন্য আমাদের 2 আসে, 2 এর জন্য আমাদের -1 আসে। এই মানটা আমার ক্যালকুলেটরে বা মুখে কোনোটাই চিন্তা করার দরকার নাই, ক্যালকুলেটরের প্রথমে আমরা যে মানটা পেয়েছিলাম সেটা আমি জাস্ট বসাই দিয়েছি, আর কোনো চিন্তা নেই, এই কটা মান পেয়েছি। তাহলে এখন আমরা বলতে পারি না যে আমাদের এই টেবিলটা থেকে তাহলে বিন্দু কি পাওয়া যাচ্ছে, এই কয়টা বিন্দু পাওয়া গেল, আমাদের যেটা -2, -2,5 এটা একটা বিন্দু, তারপরে 0,2 এটা একটা বিন্দু, 2, -1 এটা একটা বিন্দু, পাশাপাশি আমাদের 1, এটা হলো 1/2 এটা একটা বিন্দু। তুমি 0.5ও লিখতে পারো, বাট ভগ্নাংশ লেখাটা ভালো, তোমাদের ইয়াতে যে মানটা আসবে সেটা ভগ্নাংশে লিখবে। কারণ ভগ্নাংশের সুবিধা হয় কি, যে দশমিকে লিখলে, ধরো একটা কথা আছে যে কত 10 / 3, 10 / 3 কে তুমি যদি লেখো দশমিক কি লিখবে, যে 3.3333, কয়টা 3 লিখবে। তো সেজন্য ভগ্নাংশ আকারে লিখলে জিনিসটা আমাদের পরিপূর্ণভাবে প্রকাশ পায়। তো এইরকম যে বিন্দুগুলো পাওয়া গেছে, এই বিন্দুগুলো আমরা রেখে দিব, আর সেই বিন্দুগুলোই আমরা হলো গ্রাফ পেপারে বসাবো। তো আমরা গ্রাফ পেপারে যাওয়ার আগে, হ্যাঁ তুমি চাইলে এই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসানোর পরে আবার 2 নম্বর সমীকরণে কাজ করতে পারো, সবচেয়ে ভালো হয় আমি সমীকরণ 1-এর কাজ করলাম, একইভাবে সমীকরণ 2-এর কাজটা আমি করব। সমীকরণ 2 যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা -4 = 1 - 3x পাবো। আমি সর্বশেষ শুধুমাত্র y এর সামনে মাইনাস থাকবে না, y এর সাথে কেউ গুণ আকারেও থাকবে না, শুধু y এর যে মানটা পাবো সেই মানটা থেকে আমি ক্যালকুলেশন করব। তাহলে y সমান পাচ্ছি হলো আমরা 3x - 1 / 4। এই সমীকরণে এখন আবারও সেই একই কথা, এই সমীকরণ থেকে আমরা এই চলকের x চলকের সুবিধা মতো কয়েকটা মানের জন্য y এর মান নির্ণয় করব। সুবিধাজনক মানটা কি, আমরা প্রথমে যে সমাধানটা পেয়েছি, এই যে সমাধানটা, এটা আমি মাঝে লিখে শুরুতে লিখে এক জায়গায় লিখলেই হবে, প্রথমে এই মানটা লিখব। এরপরে বাকি মানগুলো এমনভাবে নিব যেন ভগ্নাংশ না আসে। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমি এখানে -1 নিই, তাহলে কি আসবে, এখানে আসবে 3 × -1, ব্র্যাকেট দিয়ে লিখবো কারণ মাইনাস চলে আসছে, /4, মানে -3 -1 মানে -4 /4 মানে -1, তাহলে আমাদের -1 পাওয়া যাচ্ছে। একইভাবে 3 এর জন্য আমাদের 2 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বললাম যে এই যে 2 নম্বর সমীকরণ, সেই সমীকরণ থেকে একটা টেবিল তৈরি করেছি, অর্থাৎ x এর মানের জন্য y এর মান বের করেছি। তাহলে এখানে -1, -1 এটা একটা বিন্দু, +1,5 এটা একটা বিন্দু, 3,2 এটা একটা বিন্দু, এই 3টা বিন্দু আমি লিখে নিলাম যে আমি এরকম 3টা বিন্দু পেয়েছি। এবার আমি এই বিন্দুগুলোই লেখচিত্রতে বসাবো। লেখচিত্র বসানোর জন্য প্রথমে এই লেখচিত্র সম্বন্ধে একটা হালকা ডেসক্রিপশন দিয়ে দিব। সেই ডেসক্রিপশনটা কেমন, যে আমার যেরকমটা প্রয়োজন একটা লেখচিত্র আমি কিভাবে মানগুলো বসানোর ট্রাই করব। তা আমি দেখতে পাচ্ছি বিন্দুগুলো কত আছে, -1, -1, 1,5, 3/2, এইরকম কিছু কথা আছে। আমার এখানেও আমাদের আসছে হলো -2,5, তারপরে 0,2, এখানে -1, এখানে আরেকটা মান আছে, এখানে এই মানটা আমরা যেটা নতুন করে নিলাম সেটা হলো 1, আমাদের হাফ যেটা হলো 0.5, এরকম যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলোই আমরা লেখচিত্রে বসাবো। কিন্তু লেখচিত্র বসানোর নিয়মটা কি, আমরা সবসময় লেখচিত্রের যে পেপারসটা আছে, ওই পেপারসে আমরা পেপারসটা যেরকম থাকে, আমি যদি এখানেই জাস্ট বোঝানোর জন্য ড্র করি, এইটা যদি আমাদের কোনো লেখচিত্রই হয়, ধরলাম আমি এইখানে একটা ড্র করছি জাস্ট বোঝানোর জন্য, এইটা যদি আমাদের কোনো একটা লেখচিত্র পেপার হয়, তাহলে আমরা কি করি, এই লেখচিত্রের পেপারটাতে প্রথমে আমরা এই মাঝ বরাবর একটা দাগ দেই।
এই মাঝ বরাবর যে দাগটা দেই অর্থাৎ আমাদের খাতার বাম ডানের দিকে যে দাগটা দেই এইটাকে বলি আমরা এক্স আর এক্স প্রাইম, এক্স প্রাইম। কিন্তু আমরা দেখো কিন্তু বলার সময় এক্স ও এক্স প্রাইম বলেছি, কিন্তু ওটাকে আগেই লিখবো না। আবার এখানে কি করব, এই দিক বরাবর যে দাগটা দেই উপরের দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। তা আমরা বলেছি ওয়াই ও ওয়াই প্রাইমকে আমরা ওয়াই অক্ষ ধরবো, কিন্তু এই মাঝখানের ওটা আগেই লিখবো না, কারণ কখনো বিন্দু বসানোর পরে একটা সরলরেখা যদি এভাবে চলে যায় ওর উপর দিয়ে চলে যাবে, এটা দেখতে খারাপ লাগবে। সেই জন্য আমরা ওটা আগেই লিখবো না, ম্যাথ ক্যালকুলেশন করা শেষ হবে, বিন্দুগুলো বসানো হবে, বিন্দুগুলো যোগ করব, এরপরে যে কোনো এক পাশে ফাঁকা জায়গা দেখে ও লিখে দিব। তো সেই ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিব যে আমরা কোন দিকে কত বিন্দু ধরবো। এর পাশাপাশি আরও কিছু কথা আছে, যে এই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো যদি এরকম হয় যে কাছাকাছির বিন্দুগুলো চলে আসে, তাহলে এই বিন্দুগুলোতে আমরা যদি এক ঘরের জন্য এক ঘর যাই, ধরো নাও এই যে আমাদের -1, তারপরে হলো -1, তারপরে 1/2, এইখানে যে বিন্দু আছে, তো এই মানগুলো আসলে খুবই কাছাকাছি মান। তো এই মানগুলো যদি আমরা গ্রাফ পেপারে বসানোর ট্রাই করি তাহলে অল্প জায়গার মধ্যে এই মানগুলো চলে আসবে। সেক্ষেত্রে বিন্দুগুলোর নাম বসাতে আমি ধরো একটা জায়গায় এই বিন্দুটা বসাইছি, পাশে যে ব্র্যাকেট দিয়ে আমি এই নামটা লিখবো, সবগুলো অনেকটু কাছাকাছি চলে আসবে, লিখতে সমস্যা হবে। ম্যাথ মিলবে, বাট অনেক সময় দেখা যায় একটা দাগের সাথে আরেকটা দাগ মিশে যেতে পারে। সেজন্য আমরা কি করলাম, আমাদের সুবিধা মতো কখনো বেশি থাকলে ঘর ছোট করে নিব, আর ঘর ছোট এখানে মানটা কম থাকলে ঘরটাকে বাড়ায় নিব। এখানে আমরা বাড়ায় নিলাম কি, আমরা বললাম বর্গের 2 বর্গ ঘরকে 1 একক ধরবো। এই যে ধরাটা এটা হলো তোমার সুবিধা মতো মানটা নেওয়া। এবং কেমন সুবিধা মতো, যে এই ঘরগুলো ধরার পরে বিন্দুগুলো যদি বসায় তাহলে আমাদের দেখা যাবে সব মিলে ওই 10, 20, 30 এইটুক জায়গার মধ্যে আমাদের সবগুলো লেখা যেন কমপ্লিট থাকে। এবার এই বিন্দুগুলো বসানোর পরে যদি যোগ করি তো দুইটার জন্য আলাদা আলাদা দুইটা সরলরেখা পাওয়া যাবে। ওই সরলরেখাটাই হবে ওই সমীকরণের গ্রাফের উপর একটা চিত্র, একটা বাহ্যিক একটা রূপ। তো ওই দুইটা রেখা যেখানে সেট করবে সেটা হবে সমাধান বিন্দু। তো আমরা চলো বিন্দুগুলো একটু বসাই। আমরা ওই ঠিক ডেসক্রিপশন অনুসারে আমরা এক্স প্রাইম, ওয়াই প্রাইম এই বিন্দুগুলো দিয়ে নিলাম। তারপরে আমরা এখানে কিন্তু পাশাপাশি আরেকটা কাজ করেছি, যে আমাদের এই যে সমীকরণটা আছে না, এটা কোথা থেকে আসছে, এটা 3x - 4y = 1, এই সমীকরণের বিন্দুগুলার যোগ করে এই রেখাটা পেয়েছি। মানে আমি দেখাই দিচ্ছি যে এইখানে যে সরলরেখাটা পাওয়া যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোন সমীকরণ থেকে আমরা এই রেখাটা তৈরি করেছি। তো আমরা এই প্রথমে এই সরলরেখাটা চেক করি। এই সরলরেখার উপর বিন্দু আছে কোনটা, একটা হলো -2,5, তাহলে এটা হবে হলো -4, এটা হবে হলো 10। মানে লিখবো গ্রাফ পেপারে লিখবো আমরা -2,5, কিন্তু বাস্তবে আমরা যেহেতু শুরুতে বলে নিয়েছি যে 2 বর্গ ঘর সমান 1 একক, তার মানে 2 এর জন্য যাব 4, 5 এর জন্য যাব হলো 10। এক্স যেহেতু নেগেটিভ, তাহলে এক্স যাবে প্রথমে আমাদের মূল বিন্দু থেকে বাম দিকে, তাহলে বাম দিকে 4 ঘর গেল, 1, 2, 3, 4। আর ওয়াই আমাদের 5 এর জন্য 10 আসবে, সেটা উপরের দিকে, কারণ ওয়াই পজিটিভ, এই দিকে গিয়ে বিন্দুটা আমরা সিলেক্ট করে নিলাম। একইভাবে একটা বিন্দু আছে হলো 0,2, 0 মানে কি, এক্স আমাদের বামেও যাবে না, এই যে আমাদের মূল বিন্দু এখানে এক্স বামেও যাবে না ডানেও যাবে না, কিন্তু ওয়াই কি করবে, 2 এর জন্য 4 ঘর উপরে উঠবে, 4 ঘর উপরে উঠে আমি এখানে মার্ক করে দিলাম। একটা 1,5, তাহলে 1 এর জন্য 2 হবে, হাফের জন্য 1 হবে, তাহলে এখানে লেখা আছে 1,5, বাস্তবে এটা আমাদের হবে হলো 2, এটা হবে 1। তাহলে এক্স এর দিকে +2, ওয়াই এর দিকে +1, বিন্দুটা বসাইছি। একইভাবে এই বিন্দুটা বসাবো, 4টা বিন্দু যোগ করে এবার আমি উভয় দিকে একটু বৃদ্ধি করে এখানে আরো চিহ্ন দিয়ে দিব, কারণ এই রেখাটা চলমান। তাহলে এই যে বিন্দুগুলো পাওয়া গেল, এই বিন্দুগুলো যোগ করে অর্থাৎ 3x + 2y = 4 যে সমীকরণ ছিল, ওই সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো আমরা লেখচিত্র বসিয়েছি এবং তারপরে বিন্দুগুলো যোগ করে একটা সরলরেখা পাওয়া গেছে। এই সরলরেখাটাই হলো এই সমীকরণের লেখচিত্রে আমাদের একটা বাহ্যিক রূপ। যে কাজটা এখানে করছি এই সেম কাজটাই আমরা হলো এই সমীকরণের জন্য করব। তো এই সমীকরণটাও একইভাবে আমরা বসাবো। সমীকরণটাতে কয়টা বিন্দু আছে, প্রথমে যে একটা বিন্দু আছে যে 1,5, এই বিন্দু তো বসানোর দরকার নাই, কারণ এটা আগের সমীকরণে আমি অলরেডি বসিয়ে রেখেছি, তাহলে আমার নতুন করে আর এটা বসানোর কোনো প্রয়োজন হবে না। তাহলে পরেরটা দেখি 3,2, এই 3,2 অ্যাকচুয়ালি হবে হলো 6,4, এবং দুইটাই পজিটিভ, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। এক্স পজিটিভ মানে এক্স আমাদের ডান দিকে গেল 6, ওয়াই পজিটিভ মানে ওয়াই আমাদের উপরের দিকে গেল 4। বিন্দুগুলো দিয়ে এই বিন্দুটা আমি মার্ক করে নিলাম। একইভাবে এটা হলো -1, তাহলে এক্স যাবে বাম দিকে, ওয়াই যাবে নিচের দিকে, তাহলে এই -1টা কি হবে, এটা হবে -2, -2। তাহলে দেখো মূল বিন্দু থেকে আমাদের 2 গিয়ে এরকম যোগ করলাম, যোগ করে দেখতে পাচ্ছি যে এটা একটা সরলরেখাই হয়েছে। যদি কখনো যোগ করে সরলরেখা হয় তার মানে আমার সমীকরণের ক্যালকুলেশন, বিন্দুগুলো বের করা, বিন্দুগুলো বসানো সবকিছু ঠিকঠাক আছে। এবার এই যে আমাদের এই বিন্দুগুলা আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্রস করেছে কোথায়, এই 1,5 বিন্দুতে। এই যে বিন্দুতে এরা পরস্পরকে ইন্টারসেক্ট করেছে এইটাই হলো তার সমাধান বিন্দু। আমরা ক্যালকুলেটরের শুরুতেই বের করে রাখি কেন, কারণ দেখো এই যে আমি যদি তোমাকে একটু জুম করি, মানে এটাকে একটু জুম করে দেখাই, এই রেখাটা দাগটা কখনো ধরলাম যে আমাদের সমীকরণের যে বিন্দুটা আছে এই বিন্দুটা আমি এখানে নিয়ে আসলাম, এটা হলো আমার মূল বিন্দু, এটা হলো আমাদের মূল বিন্দু।
তাহলে এই মূল বিন্দু যদি হয়, এই দুইটা সরলরেখা তো এটা ধরে নিলাম, দুইটা সরলরেখা এখানে না, একটা সরলরেখা হলো আমাদের এই দিকে আর একটা সরলরেখা হলো আমাদের এই দিকে। এবার যে বিন্দুতে এইখানে এটা ছেদ করেছে, এবার মোবাইলটা জুম করে দেখো তো এই বিন্দুটার নাম আসলে কত। আমি বলতে পারি যে এটা হলো 1 ঘর গেছে, 2 ঘর যায় নাই, 2 এর একটু আগে থেমে গেছে। তাহলে এটা কি 1.7, 1.8, 1.75, 1.76 কত? আবার এটা একটু উপরে উঠেছে, আমি দেখতে পাচ্ছি যে হাফের বেশি হয়েছে। তার মানে এটা কি কত আমাদের 1.6 নাকি 1.67 নাকি 1.7 এটা বোঝা যাচ্ছে না। তো এই টাইপের ক্ষেত্রে একদিকে তো হাতে গুনতে হয়, সময় নষ্ট, তারপর এখানে নিশ্চিতভাবে আমি বলতে পারছি না যে এই ম্যাথটার সমাধানটা কত। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আলাদা করে একটা ম্যাথ করতে হবে প্রতিস্থাপন অপনয়ন অথবা ক্যালকুলেটর ইউজ করে। তো আমার যেহেতু এরকম একটা ঝামেলা হতেই পারে, তাহলে আমি যদি ক্যালকুলেটর ইউজ করি আমার লাগবে সর্বোচ্চ 30 সেকেন্ড একটা সময়। এই 30 সেকেন্ড সময়ের জন্য আমার বিন্দুগুলো আবার যখন আমি ওই টেবিলে মানগুলো বের করি, ওইখানে কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে, দুইটা টেবিলে দুইটা মান বের করার জন্য দেখা যায় যে ওই 15-30 সেকেন্ড চলে যায়। তো আমি যখন এরকম একটা মান বের করব তখন তো ক্যালকুলেশন করার দরকার নাই, এই ক্যালকুলেটরে যে মানটা পেয়েছিলাম সেটা দুইটা টেবিলে আমি বসাই দেবো কোনো ক্যালকুলেশন ছাড়া। এতে আমার ওইখানে সময় সেভ হচ্ছে। আবার রেজাল্টটা মেলার পরে যদি আমাদের পূর্ণ ঘরেও মিলে, ধরলাম এটা আমাদের এই পূর্ণ ঘরে এই অ্যাপ্রোপ্রিয়েট মিলে গেছে, সেক্ষেত্রে আমাকে গুনতে হবে এক্সের জন্য 1, 2, 3, 4, 5 আর ওয়াইয়ের জন্য আমাদের 4। এই -5 +4 এই বিন্দুতে সেট করলো, নতুন করে আবার গুনতে হবে। তার মানে ম্যাথটা যদি সর্বোচ্চ সহজও হয় সেক্ষেত্রে আমাকে দেখা যাবে 15-20 সেকেন্ড আমার নষ্ট হবে, কিন্তু ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে আমাদের টাইমটা নষ্ট হলো না, আবার আমরা কমফোর্ট ফিল করলাম। আর কখনো যদি অঙ্কটা কমপ্লেক্স হয় তাহলে তো দেখা যাবে যে 4-5 মিনিট আমাকে নিরাপদ রাখবে এই ক্যালকুলেটর ইউজটা করার জন্য। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো, এবং সত্য কথা বলতে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেটা একটা যদি আমরা সমাধান করি এবং বুঝে বুঝে সমাধান করি, একটাই আমাদের জন্য সবগুলো ম্যাথ করার জন্য যথেষ্ট। আমরা এই অনুশীলনীর 1 নাম্বার যে ম্যাথটা আছে সেখানে এই ম্যাথগুলো সম্বন্ধে সর্বোচ্চ বিস্তারিত বলা আছে। তোমরা যদি এখানে বুঝতে পারো আলহামদুলিল্লাহ, না হলে 1 নাম্বার ম্যাথটা আরেকবার দেখতে পারো। তো আশা করি এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে সেটাতে তোমরা যথেষ্ট বুঝতে পেরেছো। পরবর্তী এই চ্যাপ্টার আরেকটা ম্যাথ আছে, সেখানে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।